তৎকালীন সরকার ইউনূস সরকারকে উৎখাতের জন্য সশস্ত্র বিপ্লবে অংশ নিচ্ছিলাম। আপনি যে বললেন কি লাভ হতো বা কি ক্ষতি হতো, না, তো এটা মানুষের প্রশ্ন ছিল। না মানুষের প্রশ্ন ছিল, কিন্তু আমি এটা বলি যে আপনি তো একটা জনপ্রিয় টিভির একটা যে পলিটিক্যাল টক শোর উপস্থাপক ছিলেন, অ্যাঙ্কার ছিলেন। জি। আমি আপনার এই প্রোগ্রামটা দেখতাম, রেগুলারই দেখতাম। খুবই সুন্দর প্রোগ্রাম হতো এবং আপনি অনেক প্রশ্ন কিন্তু মানে আমি দেখেছি যে আপনি মানে ছেড়ে দিবেন প্রশ্ন করে তা হয় নাই। আপনি কিন্তু প্রশ্নটা করতেন, মানে যেটা আপনার দায়িত্ব ছিল সেটা করতেন। তো আমি লাভ ক্ষতির জায়গায় একটু বলি, এটা একটু চটুল মনে হতে পারে হুম, হুম। যে আপনার তো মানে আপনি যে জায়গাটায় মানে আপনি একটা জনপ্রিয় প্রোগ্রামের অ্যাঙ্কর আপনি, তাহলে তো আপনি অথবা আপনার পরিবারের কেউ এমপি টেমপি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকার সম্ভাবনা ছিল, যেটা তো হচ্ছে এখন। রাইট, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার বউ হতে পারতো। হ্যাঁ, হ্যাঁ। আমার বোন বা কাজিনদের মধ্যে থেকে কেউ হতে পারতো। আমি আমাদের টিভির যে এই কাজটা করে তাকে আমি মাঝে মাঝে বলি যে হ্যাঁ, আপনার হ্যাঁ। ওয়াইফ হয়তো এমপি হয়ে যাবে, আমাদের দিয়ে দোয়া করেন আর কি। অস্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়। এখনো আপনি চেষ্টা করলে পারেন। আমি আমাদের চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের বৌদি হতে আচ্ছা, পারে। আপনি আচ্ছা, তো একটা ভালো জায়গায় আছেন। আচ্ছা, তো আচ্ছা। সেই জায়গা থেকে আমাদের বৌদিও হতে পারে। অস্বাভাবিক কিছু নয়। এখন তো সব কেনাকাটার বিষয়, তাই না? বেচা বিক্রির বিষয়। না, ওই যে সাংবাদিকতার যে একটা জায়গায় আপনি হুম, বলতেছিলেন যে হুম, আওয়ামী আমলেও সাংবাদিকরা খুব খারাপ ছিল, হুম, আবার হুম। এই নির্বাচিত সরকারের আমলেও খারাপ ছিল। কিন্তু ওই যে আমাদের যে তথ্য উপদেষ্টা ছিল, তথ্য উপদেষ্টা সরি, উনি হচ্ছে সচিব শফিকুল সাহেব, প্রেস সচিব ছিলেন প্রেস সচিব ছিলেন। তো ইউনূস সাহেবের। উনি তো বলতো সবসময় যে এই ওনার সময়টা ছিল হুম, স্বর্ণযুগ। হুম, হুম, হুম। হ্যাঁ, তো মারাত্মক। এই স্বর্ণযুগকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, স্বর্ণযুগ মানে এই যে আ মানে আমরা আপনারা অনেক গোল্ড পেতেন এরকম আমরা কিছু? জেলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। গোল্ড মেডেল দিয়ে আমাদেরকে জেলে নিয়ে গেল। তারপরে আ রাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসী বানিয়ে দেওয়া হলো। হুম? তারপরে মনে করেন যে আমি তো কারাগারে থেকে দেখেছি যে আন্ডার এজ যে শিশুরা তাদেরকেও শীর্ষ সন্ত্রাসী হিসেবে বা তাদের বিরুদ্ধে আম আ ওটা কি বলে? সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা দিয়ে কারাগারে দেয়া হচ্ছে। তাদের এজটা বাড়িয়ে দেখা হচ্ছে। মনে করেন যে গোল্ডেন মানে আ কি বলে ওটাকে? গোল্ড মেডেল কিভাবে দেয়া হচ্ছে? সে আপনাকে ধরা হয়েছে, আপনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। আপনি সামান্য সবজি বিক্রেতা অথবা আপনি ব্যবসায়ী। আপনাকে বানিয়ে দেয়া হচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি। অথবা যারা আরেকটু কম সে হয়তো কাপড়ের ব্যবসা করে ছোটখাটো ফুটপাতে, তাকে ধরা হয়েছে, তাকে বানিয়ে দেয়া হচ্ছে যুবলীগের অ অমক থানার ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। এটা কারা বানাতো? পুলিশ বানিয়ে দিত। মানে পুলিশ টাকা তো, লেনদেন। এখনো ও হচ্ছে, টাকা লেনদেন। এখনো হচ্ছে, এখনো হচ্ছে। একেকজনের বিরুদ্ধে ৪ টা, ৫ টা, ১০ টা, ১২ টা মামলা। এখনো অনেক কারাগারে আছে যে ছাড়া পাচ্ছে না। হয়তো কোনো মামলায় জামিন পাচ্ছে, সেই না, মামলাতে সেই মামলা কি এখন হচ্ছে নতুন করে? হ্যাঁ, মানে এই গভর্নমেন্টের আমলেও কি মামলা হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। গত আমার আমার যারা পরিচিত তাদের কাছ থেকে তো খবরাখবর পাচ্ছি, তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে। এখন মনে করুন যে আমি তো একজন ছোটখাটো সাংবাদিক। অনেকের ধারণা যে আমাদের পাওয়ারটা অনেক বেশি। সরকারের একেবারে শীর্ষ মহল পর্যন্ত আমাদের হাত। হয়তো একটা ফোন দেবো, আ প্রাইম মিনিস্টার সাথে, সাথে ফোন ধরবেন। আমরা তো সামান্য সাংবাদিক, তাই না? তো মানুষের ধারণা এরকম। কিন্তু আমরা তো জানি যে আমাদের সীমাবদ্ধতা কোথায়। অথবা মনে করুন যে শীর্ষ মহল পর্যন্ত পৌঁছাতে পারলাম। ও পর্যন্তই। ও পর্যন্তই। কার কথা কে শোনে? বড়, বড় বক্তব্য তো এখনো কম শুনছি না। শুনছি তো। হুম? আজকে যিনি আইনমন্ত্রী তিনি ছিলেন না অ্যাটর্নি জেনারেল হিসেবে আ ইউনূস সরকারের সময়? তিনিই তো আমাকে রাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসী হিসেবে অভিহিত করলেন। আ মানে একেবারে সুপ্রিম কোর্টের আ বেঞ্চের সামনে, বিচারকদের সামনে। আই মিন লোয়ার কোর্ট থেকে তো জামিন হয়নি। হাইকোর্ট থেকে হলো, সেটা চেম্বার জজে যাওয়া হলো, বাধা দেওয়া হলো রাষ্ট্রপক্ষ জায়গা থেকে। সেটা চেম্বার জজ শুনতে বিব্রত বোধ করলো। জামিন বহাল রাখবে কি রাখবে না, জামিন দিলে আবার সরকারের পক্ষ থেকে কিছু হয় কিনা, এ ধরনের তো ভয় তো থাকে। বিচারকরা তো ভয়ের মুখে আছেন, থাকেন সবসময়। পরবর্তীতে সেটা গেল ফুল বেঞ্চে, দ্বৈত বেঞ্চে, আপিল বিভাগের বিচারপতিদের ওখানে। তো সেই বেঞ্চে গিয়ে অ্যাটর্নি জেনারেল মানে আজকে যিনি আইনমন্ত্রী তিনি বলছেন যে আপনি তো জানেন যে আমাদেরকে কোত্থেকে ধরা হয়েছিল মুক্তিযোদ্ধাদের হুম, একটি হুম, হুম, প্রোগ্রাম হুম। থেকে। তো অপোজটা কিভাবে করা হচ্ছে? আমরা তৎকালীন সরকার ইউনূস সরকারকে উৎখাতের জন্য সশস্ত্র বিপ্লবে অংশ নিচ্ছিলাম। কোথায় বসে? প্রেস ক্লাবে? হ্যাঁ, কোথায় বসে? দিনের আলোতে রিপোর্টার্স ইউনিটিতে বসে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলাম। বুঝুন অবস্থা।
তারাই তো রাষ্ট্রের পরিচালক এখন, আইনমন্ত্রী। কি বলবেন? না, এটা তো আসলে দুঃখজনক প্রচণ্ড হারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ধরেন আপনি তো আপনার দোষটা কী ছিল আসলে? আপনার কি মনে হয়? আমার দোষ যেটি ছিল সেটি হচ্ছে যে আমি প্রচণ্ডভাবে ডক্টর ইউনূসের সমালোচনা তো করতাম। উনি তো নিজেই বলছেন যে আমার সমালোচনা সবাই মন খুলে করুক। হ্যাঁ, ওই যে স্বর্ণযুগের উদাহরণ দিচ্ছি, হুম। যেটি মিস্টার শফিক বলেছিলেন যে বাংলাদেশের গণমাধ্যম এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণ, কি বলে এটাকে, সোনালী সময়, স্বর্ণযুগ অতিক্রম করছে। হ্যাঁ, অতিক্রম করছে। এই যে তার উদাহরণ। এবং দেখা যাচ্ছে যে টার্গেটেড ছিলাম নানানভাবে। তো বাসা থেকে ধরতে পারছিল না। বাসা থেকে ধরলে তো তার রিপারকাশন হয়তো অন্যরকম হতে পারতো। মানুষের মধ্যে সমালোচনাটা বেশি থাকতো। আমি তাদের টার্গেটে ছিলাম। তো মঞ্চ ৭১ একটা প্রোগ্রামে গেলাম ইনভাইটেড গেস্ট হিসেবে, আলোচক হিসেবে। ওখানে সংবিধান এবং আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা ছি মানে অনুষ্ঠান ছিল। তো ওখানে ১ম এ মব ক্রিয়েট করা হলো। মব ক্রিয়েট করার পরে কয়েকজন মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত করা হলো। সেগুলো ভিডিও ফুটেজ আপনারা হুম, দেখেছেন। হুম, সেটা আমরা একজন দেখেছি। মুক্তিযোদ্ধাকে গলা উঁচিয়ে একেবারে ২ হাত উপরে তুলে ধরা হলো। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সাহেবকে চারিদিকে যেভাবে ধরে তাকে ইরিটেট করা হচ্ছিল, মানে মব আর কি, উন্মত্ত জনতার যেই অপকর্ম, জনতা বলাটা কি ঠিক না হবে? তা ঠিক। হুম, এটা তো সন্ত্রাসী। হুম। ঠিক, আপনি রাইট।